এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ত্রাণ কেন্দ্রে আবার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলির হামলা, ২৭ জন নিহত। পানির নিচে ক্রিমিয়া সেতুতে হামলার দাবি ইউক্রেনের। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের। প্রয়োজনীয় নথিপত্র নেই, গরমে মৃত্যু এড়াতে ২.৫ লাখ হজযাত্রীকে মক্কায় প্রবেশে বাধা। গাজায় বেসামরিক মানুষের উপর হামলা যুদ্ধাপরাধ, জাতিসংঘের মানবাধিকার প্রধান। সুদানে গৃহযুদ্ধ শুরুর পর থেকে পালিয়েছে ৪০ লাখ মানুষ, জাতিসংঘ। চীন ব্রহ্মপুত্রের পানি প্রবাহ বন্ধ করলে কি হবে, কি বলছেন আসামের মুখ্যমন্ত্রী। গাজায় ত্রাণ কেন্দ্রে আবার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় ২৭ জন নিহত। গাজায় আবার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর নৃশংসভাবে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলে আজ মঙ্গলবার আবার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে তাদের নির্বিচার গুলিতে অন্তত ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। গাজার স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নির্ধারিত চলাচলের পথ ছেড়ে চলে যাওয়া কিছু লোককে লক্ষ্য করে তারা গুলি চালিয়েছে। এই ঘটনার তদন্ত এখনো চলছে। এর আগে গত রোববার ফিলিস্তিনি ও আন্তর্জাতিক কর্মকর্তারা জানিয়েছিলেন, গাজায় ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। গতকাল সোমবার আরও ৩ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর আসে। আজ মঙ্গলবার ত্রাণ কেন্দ্রে ফিলিস্তিনিদের হতাহতের ঘটনার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল জানিয়েছিল, উত্তর গাজার লড়াই চলাকালে তাদের ৩ জন সেনা নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের অংশ হিসেবে ইসরায়েল গাজায় নির্বিচার ও নৃশংসভাবে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলা ইতোমধ্যে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত করেছে। রয়টার্স স্বাধীনভাবে উত্তর ও দক্ষিণ গাজার এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গত সপ্তাহে তাদের প্রথম ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে। যুদ্ধে বিধ্বস্ত গাজার বেশিরভাগ মানুষ ইতোমধ্যেই নিজের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পানির নিচে ক্রিমিয়া সেতুতে হামলার দাবি ইউক্রেনের। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, কয়েক মাসব্যাপী এক অভিযানের মাধ্যমে তারা ক্রিমিয়া সেতুতে পানির নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। সংস্থাটি আরও জানায়, তাদের এজেন্টরা সেতুর পিলারে ১,১০০ কেজি বিস্ফোরক স্থাপন করেছিল, যা সেতুর নিচের স্তরে গুরুতর ক্ষতিগ্রস্ত করেছে। প্রথম বিস্ফোরণটি স্থানীয় সময় মঙ্গলবার ভোরে চালানো হয় এবং এতে কোনো সামরিক হতাহতের ঘটনা ঘটেনি। তবে এসবিইউর জানানো তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমে জানায়, হামলার পর সেতুটি সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ ছিল, তবে স্থানীয় সময় সকাল ১০টার মধ্যে তা ফের খুলে দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে স্থানীয় যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অনিশ্চিত প্রতিবেদনে বলা হয়, সেতুর আশপাশে আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাশিয়া এখনও মঙ্গলবার সকালের এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে রুশ সামরিক ব্লগাররা ধারণা করেছেন, পানির নিচে বিস্ফোরক নয়, বরং কোনো ড্রোন হয়তো সেতুর প্রতিরক্ষা ব্যবস্থায় ধাক্কা দিয়েছে। এসবিইউ জানায়, সংস্থার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ভাসিল মালিক ব্যক্তিগতভাবে এই অভিযানের তত্ত্বাবধান ও পরিকল্পনার সমন্বয় করেছেন। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের। গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত রোববার গাজার দক্ষিণের শহর রাফায় ত্রাণ সংগ্রহ করতে ফিলিস্তিনিরা একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষা করার সময় ইসরায়েলি বাহিনীর ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রেড ক্রস বলেছে, হতাহত ১৭৯ জনকে তাদের হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ২১ জন মারা গেছে। গাজার বেসামরিক নিরাপত্তা সংস্থা এ ঘটনায় ৩১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী রোববারই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সেনারা ওই স্থানের আশপাশে বা ভেতরে কোনো বেসামরিক মানুষের ওপর গুলি চালাননি। এ সংক্রান্ত প্রতিবেদনগুলো মিথ্যে। জিএইচএফ হামলার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছে। তাদের স্থাপনা বা আশপাশের হামলার কোনো প্রমাণ তারা এখনো দেখেনি। ইসরায়েল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেয় না, ফলে সেখানে কি ঘটেছে তা যাচাই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
প্রয়োজনীয় নথিপত্র নেই, গরমে মৃত্যু এড়াতে 2.5 লাখ হজযাত্রীকে মক্কায় প্রবেশে বাধা। প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় 2,69,000 মুসল্লিকে পবিত্র মক্কা নগরে প্রবেশ করতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ। এসব মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। গত বছর হজের সময় 51.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে 1,300-র বেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছিলেন। এবছর তাপপ্রবাহের কারণে মৃত্যু রোধ করতে মুসল্লিদের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ পেলে তাদের মক্কানগরে ঢুকতে দেয়া হচ্ছে। আগামীকাল বুধবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রায় 15 লাখ হজযাত্রী মক্কানগরীতে পৌঁছেছেন। সৌদি আরবের স্বাস্থ্য উপমন্ত্রী আব্দুল্লাহ বাসিরি জানিয়েছেন, তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, হজের সময় চরম ভাবাপন্ন তাপমাত্রা দেখা যাচ্ছে, তাই তাপজনিত অসুস্থতার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। গাজায় বেসামরিক মানুষের উপর হামলা যুদ্ধ অপরাধ, জাতিসংঘের মানবাধিকার প্রধান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের উপর হামলার যুদ্ধ অপরাধের শামিল। তিনি গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছ থেকে সংঘটিত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন। ফলকার তুর্ক বলেন, টানা 3 দিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে মানুষ নিহত হচ্ছেন। এ ঘটনায় দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, গাজায় স্বল্প পরিমাণ খাদ্য সাহায্য নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর হামলা অকল্পনীয় ও অমানবিক। ফলকার তুর্ক বলেন, বেসামরিক জনগণের উপর উদ্দেশ্য প্রণোদিত হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও এটি একটি যুদ্ধ অপরাধ। তুর্ক আরো বলেন, ফিলিস্তিনিদের সামনে এখন সবচেয়ে ভয়াবহ 2টি বিকল্প রাখা হয়েছে, হয় অনাহারে মৃত্যুবরণ, না হয় সামরিকভাবে নিয়ন্ত্রিত সহায়তা ব্যবস্থার মাধ্যমে যে সামান্য খাবার দেওয়া হয় তা নিতে গিয়ে গুলিতে প্রাণ হারান। তুর্ক বলেছেন, ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ায় যুদ্ধ অপরাধ হতে পারে। সুদানে গৃহযুদ্ধ শুরুর পর থেকে পালিয়েছে 40 লাখ মানুষ। জাতিসংঘ। সুদানে 2023 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 40 লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটি এই সংখ্যাকে ধ্বংসাত্মক মাইলফলক বলে অভিহিত করেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, যুদ্ধ অব্যাহত থাকলে মানুষের দেশত্যাগ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হবে। সুদানের নিয়মিত সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস 2023 সালের এপ্রিল থেকে ক্ষমতার লড়াইয়ে গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধের হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং দেশটিতে বিশ্বের বৃহত্তম ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে UNHCR এর মুখপাত্র ইউজিন বায়ুন বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 40 লাখ মানুষ সুদান থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। এই যুদ্ধ এখন 3য় বছরে গড়িয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষতিকর বাস্তুচ্যুতি সংকটের ক্ষেত্রে এটি একটি ধ্বংসাত্মক মাইলফলক। তিনি বলেন, যদি এই সংঘাত অব্যাহত থাকে তাহলে আরো হাজার হাজার মানুষ পালিয়ে যেতে থাকবে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে। চীন ব্রহ্মপুত্রের পানি প্রবাহ বন্ধ করলে কি হবে, কি বলছেন আসামের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের বক্তব্যের জবাবে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, চীন ব্রহ্মপুত্রের পানি প্রবাহ কমিয়ে দিলে ভারতের লাভ ছাড়া ক্ষতি নেই। বার্ষিক বন্যার হাত থেকে আসাম মুক্তি পাবে, জনজীবন ব্যাহত হবে না, সম্পত্তির ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না সেই ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী। এক্সে দীর্ঘ পোস্টে তিনি বলেছেন, ব্রহ্মপুত্র একটি মাত্র প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত নয়,